আমি মায়ের কাছে যে আমার লাইফের প্রথম আমি মায়ের মুখ দেখলাম। দ্যাটস দ্য পয়েন্ট। ওরা মা কিভাবে মারা গেছে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট অ্যাকচুয়ালি ওর মায়ের মুখ জীবনে প্রথম দেখেছে, এবং সেটা হচ্ছে এই অবস্থায়। আমি বহুবার বলেছি জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। আমার তখন মায়ের মুখটা দেখার পর আমার জাস্ট বারবার ফুপির মুখটা ভেসে উঠছিল আমার সামনে। মাকে অনেক ডাকলাম, আমাকে অজু করালো, আমার নানু অজু করে। আমি নানু বললো যে মাকে ছুঁয়ে দেখো, আম্মুকে ডাকো। আমি আম্মুকে আমার মা এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল যে পার্লার থেকে আম্মুকে সাজায় নিয়ে আসা হয়েছে। বাট তখন আমি জানতাম না আম্মু কিভাবে মারা গিয়েছে। বাট কপালে এখানে একটা দাগ ছিল, রক্তের দাগ ছিল, এখানে একটু দাগ ছিল, এখানে একটু দাগ ছিল। কিন্তু এত সুইট চেহারা, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার আছে না যে চকলেটের মতো লাইক এরকম। আমি মাকে ছুঁইলাম, ডাকলাম অনেকবার, আম্মু সারা শব্দ দেয় নাই। ফার্স্ট অফ অল আমি কিন্তু আমার ফুপা, আমি আমার বাবার মৃত্যুটা মেনে নিতে পারি নাই, যেটার জন্য আমার লাইফে আমি অসুস্থটা হই। তারপর মা মারা যাওয়ার পর আমি পুরো পাথর হয়ে যাই। মানে আমাকে যদি দুটো মারাও হইতো আমি ব্যথা পাইতাম না ওই টাইমটুকুতে। তো তারপরে আমরা ঢাকায় ব্যাক করি। ব্যাক করার পরে আমার ঘুমের ওষুধ চলে অনেক ভারী ভারী। তো আমার মা মারা যাওয়ার ঠিক 2 দিন পরে আমি ফুপার বাসাতে আমি ভুলে 2টা মেডিসিন একসাথে খাই। আমি খেয়াল করি নাই, খাওয়ার পরে খুব বাজে রিয়াকশন হয় আমার, যেটা হচ্ছে আমার হাত পা পুরো ভার হয়ে যায়। তো ওই টাইমে আমি বেডের উপরে বসে ভাইয়ার কম্পিউটারের ডেস্ক থেকে আমি একটা ব্লেড নিয়ে আমার নখ কাটছিলাম। ওইটা দুপুরবেলা ছিল, তো আমি নখ কাটছিলাম। আমি কিন্তু র্যান্ডমলি মানে খাওয়া দাওয়া করে, বাট 2টা মেডিসিন যে একসাথে আমি ঘুমের ওষুধে 2টা খেয়ে ফেলছি, আমি এটা খেয়াল করি নাই। তো আমার হাত পা ভার হয়ে যায় সামহাও। আমার ব্লেড দিয়ে আমি এভাবে হাত চুলকাতে চুলকাতে আমি জোরে করে একটা দাগ দিই। আমার এখনো হাতের কাটা দাগ আছে এখানে। ওহো, অনেক। তো এই দাগটা ফার্স্টের দাগ ছিল, যেটা আমি কোনো ফিল পাই নাই। ওই টাইমে আমার হাত দেখতে এত ভালো লাগছিল, আমি ইচ্ছা করে না এগুলো দিচ্ছিলাম, ক্র্যাশ করছিলাম এখানে ব্লেড দিয়ে। আমি না কোনো ব্যথা পাচ্ছিলাম, যেহেতু আমার পুরো শরীর ছেড়ে দিচ্ছে, না ব্যথা পাচ্ছিলাম, বাট আমার ব্লাড দেখতে ভালো লাগছিল তখন। আমার যে অসুস্থতা ছিল মাইনর স্ট্রোকে, সেটা কিন্তু আমার নাক মুখ দিয়ে ব্লিডিং হইতো। আর আমি এখানে একটা নোটিস করতে চাই, বিশেষ করে সাইকিয়াট্রিস্ট যারা আছেন তাদেরকে। আমি তো মানুষের জীবন গল্প নিয়ে কাজ করি এবং কাজ করেছি লম্বা সময় ধরে। এই যে ও যেটা বললো না, যে ওর হাতে একটু দেখাই, হাতটা এরকম করে আপনি ক্যামেরা ধরেন, হ্যাঁ আপনার হাত দেখতে পাচ্ছেন। এই দাগ আমি শত শত দেখেছি, এবং আমি আজ পর্যন্ত কোনো ছেলের শরীরে পাইনি এই দাগ, সবই মেয়েদের শরীরেই। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে এই দাগগুলোর পেছনে বিহাইন্ড দ্য স্টোরি যেটা থাকে, একটা প্রেমের সম্পর্ক মোটা দাগে। এবং কিন্তু ওর ক্ষেত্রে আমি যেটা পেলাম ডিফারেন্ট। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে কোন ডিপ সেন্সে গেলে, কোন ধরনের সেন্সে গেলে একটা মানুষ শরীর থেকে রক্ত বের করে দিতে পছন্দ করে। এটা নিয়ে আমি সাইকিয়াট্রিস্টদের প্রচুর ভিডিও দেখেছি, বাংলাদেশের সাইকোলজি নিয়ে অনেকেই কাজ করছেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের খুব ব্রডার স্পেক্টে যে প্রবলেমগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ফেস করি, সেগুলো টাচ করতে পারে এরকম টপিকগুলোর সংখ্যা খুবই কম, বা এগুলো নিয়ে ডিসকাস হয় খুবই কম। আজকেও যে হাতের কাটা একটা দেখালো, আমার মনে হয় যারা সাইকিয়াট্রিস্ট আছেন, যারা আমার শোতে দেখে থাকেন, তারা যদি কেউ ইন্টারেস্টেড হন কথা বলার জন্য এইসব বিষয় নিয়ে, দে ক্যান মেইল মি, আমাকে মেইল করতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে ইন ফিউচারে হয়তো বা একটু ডিফারেন্ট কাইন্ড অফ পডকাস্টিং নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ঘুমের মেডিসিনের রিয়াকশন, বাট আমি কিন্তু ঘুমের ওষুধটা 2টা খেয়েছি, বাট আমি বুঝতে পারিনি। পরে সুস্থ হওয়ার পরে কিন্তু আমি চেক করে দেখেছিলাম যখন 2টা ওষুধ নাই। ওকে, সো কাটার পর কি হলো? তো কাটার পরে আমার হাতে এত ব্লাড, মানে এত পরিমাণে বাজেভাবে ব্লিডিং হয়েছে। আমি তখন কি করছি, আমি একটা কাগজে একটা পেপারসের উপরে লিখতেছি যে আমি যদি আজকে মরেও যাই, আমি খুব খুশি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কেন আমি এটা লিখছি আমি সেটাও জানি না। তারপর আমার যখন সেন্স ফেরে 6 থেকে 7 ঘন্টা পরে, দেন হচ্ছে আমি দেখি আমি হসপিটালের বেডে, আমার হাতে ব্যান্ডেজ করা, আমার পাশে আমার ফুফি, আমার বড় ভাইয়া। এই খবরটা অলরেডি জানাজানি হয়ে গেছে। দেয়ার আর এভরিওয়ান থিঙ্ক অ্যাবাউট ইট যে আমি সুইসাইডাল অ্যাটেম্প করছি। আপনার সম্পর্কটা তখন কেমন? আপনার তখন আমার সাথে যোগাযোগ বন্ধ, তার টোটালি যোগাযোগ অফ। লাইক ওই কারণে কি আপনি ফ্রাস্ট্রেটেড ছিলেন? নো, বললাম না আমার মা মারা যাওয়ার পরে আমি লিটারালি জাস্ট শকে পাথর হয়ে গেছিলাম। এক্স্যাক্টলি, অনেকগুলো ডেথ, অনেকগুলো মৃত্যু মাত্র এই অল্প বয়সে, যখন ক্লাস 8-এ পড়ছে। জি, মানে এটা আপনি চিন্তা করে দেখতে পারেন, ক্লাস 8-এ পড়া টিনেজ বয়সে মার মুখ প্রথম দেখা, সেটা হচ্ছে মায়ের মৃত মুখ। সো মানে খুব সহজে রিলেট করা যায় বিষয়গুলো। ওকে, তারপর দেন হচ্ছে আমি হাসপাতাল থেকে কি হলো? হাসপাতালে আমার ফুফা যে ডিরেক্ট আমার হাতে ফোন দিল, আমার এইভাবে এনে তোর ফোন, এই ফোনের জন্য এত কাহিনী তো ফোন নেই। ও
ওরা তারা ভাবছে যে আমার যে রিলেশন, যেহেতু সম্পর্কের কথা তারা জানে, যেহেতু যখন ফুফি শেয়ার করছে যে সাদিয়া কিন্তু আমাকে এগুলো শেয়ার করছে, তার মানে তো ও ওনারা guess কোনো করছে। হ্যাঁ, তখন বলছে যে এই ফোনের জন্য এত কিছু, ফোন নেই। দেন আমাকে আমার ফুফি অনেকবার জিজ্ঞেস করে কেন এই কাজ করছিস, কেন এই কাজ, বাট আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু ছড়াই গেছে সাদিয়া সুইসাইড করতে গেছে। এক্স্যাক্টলি, সেটাই হওয়া স্বাভাবিক। হ্যাঁ, তো আমি সব বুঝেছি যে ফুফু বিলিভ করো আমি সুইসাইড করতে যাই নাই। একদিন হুট করে আমার সেই যার সাথে সম্পর্ক ছিল উনি আমার ফুফিকে ফোন দেয়, কল করে আমার সাথে কথা বলতে চায়, কারণ সে অলরেডি জেনে গেছে আমার মা বেঁচে নেই, যেহেতু আমার বাবাও বেঁচে নেই। হুম। তো সেটা সে ফিল করে আমার লাইফে সে ব্যাক করে, আমাকে কল করে। আমি বলছি যে আই ডোন্ট নিড ইউ রাইট নাও, আই ডোন্ট নিড ইউর সাপোর্ট রাইট নাও, কজ আমি না তখন এই যে ভালোবাসা বা লাইক প্রেম এই জিনিসগুলো আমার মাথায় তখন আর কাজ করেনি। আই জাস্ট মিসিং মাই ফ্যামিলি, আই জাস্ট মিস মাই প্যারেন্টস। তো তখন একদিন আমার ভাইয়ার সাথে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আবার প্রথম আমার বড় ভাই আমি দুইজনই দাদা বাড়িতে তখন। তো ভাইয়াকে কেউ না কেউ এসে বলছিল যে সামহাও আমি হয়তো বা কারোর সাথে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছি, বাট আমি কিন্তু কাউকে চিনি না। গ্রাম, আমি প্রতি বছর 2 বার দাদু বাড়িতে ঈদে যেতাম, তো আমি কাউকে চিনি না বাড়ির আশেপাশে ছাড়া। তো আমার ভাইয়া না কারো একজনের সাথে রাগারাগি করে এসে আই থিঙ্ক সো ওই রাগটা আমার উপরে ছাড়ে। আমার ভাই লাইফের ফার্স্ট আমাকে এত বাজেভাবে মারে, এত বাজেভাবে আঘাত করে, মানে যে আঘাতটা আমি সহ্য করতে পারি নাই। আমার জায়গায় জায়গায় রক্তের দাগ, কাটা দাগ, কপাল ফেটে, মাথা ফেটে যাওয়া। আমার ভাই আমাকে অনেক বাজেভাবে আঘাত করে। তা আমি তখন, আমার কাছে তো লটস অফ মেডিসিন, ঘুমের ওষুধ অনেক, যেহেতু আমার ডেইলি খেতে হয়, 49টা খেয়ে ফেলি। আমি কি করছি, ঘুমের ওষুধ খাওয়ার পরে আমি নতুন একটা কমলা কালারের ড্রেস পরছি, নতুন ড্রেস যেটা আমি ফার্স্ট ইউজ করলাম ওই দিন। নতুন ড্রেসটা পরে আমি দোয়া কালাম পড়তে পড়তে, আর ওই যে আমার যে মানুষটাকে আমি হারাইছি, আই মিন ভালোবাসার মানুষটাকে, তাকে ফোন করছি। সে ফোন রিসিভ করছে, রিসিভ করার পরে বলছে যে, আমি জাস্ট বলছি যে আমি মনে হয় আজকে বাঁচবো না। আমি তাকে মায়া কুমার বলে ডাকতাম, সে আমাকে মায়াপুরী ডাকতো। মায়া কুমার আর মায়াপুরী? মায়াপুরী, হ্যাঁ। কারণ মায়া কুমার, আমি মেবি আজ আর বাঁচবো না। তোমাকে বলছো আমার কি, যাও মরে যাও। তারপরে আমার আর বাঁচার ইচ্ছাই মরে যায় ওই টাইমে। আমার ওই যে চোখ বন্ধ হয়, 9 দিন আমি বেঁচে ছিলাম না। 9 দিন কোথায় ছিলেন? কোমায় ছিলাম আমি। মানে পরে স্টোরিটা কার কাছ থেকে শুনেছেন, আপনাকে? পরের স্টোরিটা আমার ভাইয়া বলেছে, ফুফি বলেছে। তো ওই টাইমে আমি পুরো বডি নীল হয়ে গিয়েছিল। আমার ডক্টর বলেছে যে আমাকে আর বাঁচাতে পারবে না। 9টা দিন আমার পুরো বডি নীল হয়ে গিয়েছিল। ডক্টর বলছে যে আমরা এনাকে বাঁচাতে পারবো না, এখন আল্লাহ তাআলাই পারবে ওনাকে বাঁচাইতে। আপনারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খবর দেন, দেখে যেতে বলেন, আমরা বাঁচাতে পারবো না। তো আজকে আপনারা এখানে আসবো বিধায়, আপনার সাথে দেখা হবে বিধায় ওই দিন আমার কেনিয়া আঙ্গুল নাড়া দিয়ে উঠছে 9 দিনের। তো বাই দ্য ওয়ে, আর সেন্স অফ হিউমার ইজ সো গুড। এটা হয়তো অনেকটা আপনারা দেখতে পাবেন না, ভিডিওতে অনেক কিছু এডিট করে ফেলতে হয়েছে। ওকে, বাই দ্য ওয়ে, হ্যাঁ, সো প্লিজ। আমার কেনিয়া আঙ্গুল নাড়া দিয়ে উঠে আমি বেঁচে যাই। আমি তখন তো ডক্টর আশ্চর্য হয়ে যায়, বাট আমার উপরে তখন আমার ফুপির আরো রাগ। তখন আমার ভাইয়াকে অ্যাটলাস বলেই ফেলে যে ওকে বিষ খায় মেরে ফেললি না কেন, মরতে গেছে কেন, মরতে গেল কেন। সব আমার উপর রাগ স্বাভাবিক, কারণ আমি নামাজ কালাম পড়ে বড় হয়েছি। এটা মজার বিষয় হচ্ছে যে এই আচরণগুলো সাধারণত যারা করেন তারা অনেক বেশি সিম্প্যাথি পাওয়ার জন্য করেন। অনেক বেশি মানুষ তাদেরকে ইমোশনালি অ্যাটাচ হোক, ভালোবাসার দিক বুঝুক, এটার জন্য করেন। কিন্তু আসলে যারা রাগী মানুষ, এসব জিনিস দেখে রাগে, তারা কিন্তু এসব দেখে আসলেই সিম্প্যাথাইজ হয় না, না। তারা আরো বেশি রেগে যায়। আরো বেশি। হ্যাঁ, এই তো হচ্ছে আমি বিষয়। সুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু আমাকে কেউ দেখতে আসে না, কেউ দেখতে আসে না। আমার জাস্ট বড় ভাইয়া আসে, মানে ঢাকা থেকে বড় ভাইয়া যায়, যাওয়ার পরে ভাইয়া তখন মাথায় হাত রেখে একটা কথাই বলে যে লাইফ ইজ সো টাফ, কেবলমাত্র শুরু, এখনো অনেক দূর যেতে হবে তোমাকে। True. আমার বড় ফুফু আমাকে একটা কথা বলেছিল যে সাদিয়া তুই তো লাইফ থেকে মায়া কাটিয়ে ফেল, এই মায়া তোর জীবনটা ধ্বংস করে দেবে। ইটস ডেফিনেটলি ট্রু যে আমি মায়া আমার জীবনটা ধ্বংস করে দিছিল ওই টাইমে। তো দেন আমি এসএসসি পরীক্ষা, যেহেতু আমি বড় হয়েছে কিন্তু আমার নিজের বাসায় ফুফির কাছে, তো সেখানে আমি না থেকে আমি আসলে হোস্টেলে যেতে হয় আমাকে হোস্টেলে যে আমার হোস্টেল খরচ চালাইছিলাম আমি তখন। প্রথম আমার লাইফের ফার্স্ট ইনকাম আমি টিউশনি করাই তখন এসএসসি পরীক্ষার আগে। এসএসসি পরীক্ষার আগে আমি তখন আল্লাহ দিলে একটু সুস্থ, ভালো মানে সুস্থ ছিলাম, বাট মাথা ব্যথাটা ছিল। মানে হোস্টেলে আপনাকে যেতে হলো কেন? কারণ আপনি কোথাও আসলে কমফোর্ট ফিল করছিলেন না? না, আমি নিজে থেকে আর কোথাও যাইনি। অ্যান্ড দেন কিভাবে চলবো তখন থিঙ্ক করলাম যে আমি যে সাবজেক্টগুলো ভালো জানি আমি সেই টিউশনি করাবো। টিউশনি করাতে পারি। ওকে, ফাইন।
তো আমি 6টা বাচ্চাকে টিউশনি করতাম, মান্থলি আমার 3000+ আমার কাছে আসতো, 3000+ ওই সময় 3000 টাকা দিয়ে আমার সুন্দর চলে যেত। আমার হোস্টেল হোস্টেল খরচ সহ। কম ছিল, 1800 টাকা টোটাল ছিল, ওকে। খাওয়া সহকারে সবকিছু মিলে 1800 টাকা ছিল। জাস্ট সিম ভাড়া ছিল হচ্ছে আপনার 700 টাকা, দেন ঢাকাতে? নো, পাবনাতে। পাবনাতে। যে ওকে। তখন আমাকে আমার ফ্রেন্ডরা বলতো যে তোর নিজের বাসা এখানে, তোর বাসা থাকতে তুই হোস্টেলে কেন থাকিস? আমি বলছি দিস ইজ মাই ওপিনিয়ন, ইটস মাই চয়েস। তো হোয়াট এভার ইট ইজ, আমি এতটা গুরুত্ব দিতাম না, অ্যাভয়েড করে দিতাম বিষয়গুলো। আমি কোথায় যাব, আমি কি করব, আমার আগামীতে কি হবে, আমার জীবনটা ঘুরে যায়। তখন ওই সময়টাতে আমার শুধু মনে হয়েছে যে এখন আমাকে কে দেখবে, এখন কে দেখবে আমাকে। তবে এসএসসি পরীক্ষা দিতে পেরেছিলাম আমার বড় ভাইয়ের জন্য, আই মিন আমার ফ্যামিলির, আমার বড় ফুফাতো ভাইয়ের জন্য, বিকজ অফ ভাইয়া আমাকে রেজিস্ট্রেশনের টাকা পাঠিয়েছিল, যার কারণে আমি এসএসসি পরীক্ষাটা দিতে পারি। যেহেতু ছোটবেলায় স্কাউটিং করতাম আমি, তো আমার স্কাউটের একটা বড় ভাই ছিল, বাট ওই সময় তার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, একটা গুড বন্ডিং ছিল। তো ঢাকায় তো তার সাথে আমার যোগাযোগ হওয়ার পরে সে আমাকে ঢাকায় বলে যে তুই চলে আয়, তুই চলে আয়। আমি স্কাউটিংয়ে অনেক ভালো ছিলাম, গার্লস গাইড কমান্ডার ছিলাম রাজশাহী বিভাগে। তো তখন আমি চলে আসি ঢাকাতে। আসার পরে ও একটা হেলথ ল্যাবে জব করতো, তো ওর সাথে যে ওর সিনিয়র বা ওর সমবয়সী যারা কলিগরা ছিল, তো সেই আপুর একটা বাসায়, মানে আমার হেলথ ল্যাবের পাশে, তখন মিরপুর শেওড়াপাড়াতে, সেই আপুর বাসায় আমাকে সে উঠায় দেয়। আমার জীবনের স্ট্রাগলটা ওই জায়গা থেকে শুরু হয়ে যায়, ওই পয়েন্টটা থেকে, যখন আমি 2টা জামা নিয়ে, 2টা ড্রেস নিয়ে, জাস্ট 2টা ড্রেস, একটা বোরখা আর একটা হ্যান্ডব্যাগ নিয়ে আমি ঢাকায় আসি এসএসসি পাশের পরে। এসএসসি পাশের পরে। আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন? আমি তখন জানি না, আমার কাছে জাস্ট 260 টাকা ছিল। মাথার উপরে হাত রাখার মতো কেউ নাই, জবাবদিহিতা করার কোনো জায়গা নাই, এবং খুবই টিনেজ একটা বয়স। তখন আমার 17 বছর বয়স। আমার স্কাউটের বড় ভাইয়া ছিল, তো ওই সময় ও আমার এত ভালো বন্ধু হয়ে যায়, তুই তো করে একটা বন্ডিং হয়েছে। ওকে আমি অন্তু বলে ডাকতাম। অন্তরের জন্য আমি ঢাকাতে একটা থাকার জায়গা পাই, আমি খাওয়ার জন্য খাবার পাই। অন্তর নিজে জব করে আমাকে 1000-2000 টাকা দিত, যে তুই কিছু কিনে খা, তোর বাসা ভাড়া। আমাকে 3 মাসের ভাড়াও দিয়েছিল। আমি কিছুই করি না তখন, আমি কি করব? আমার কাছে তখন ফোন ছিল না, আমার তখন একটা বাটন ফোন ছিল, আমার স্মার্টফোন ছিল না যে আমি স্মার্টফোনের মাধ্যমে আমি জবের জন্য অ্যাপ্লাই করবো, আমি কিছু করব। তো ইন দ্য মিন টাইম অন্তরের সাথে আমার ওই টাইমে, মানে আছে না যে লাইক মনে হচ্ছিল যে ও ছাড়া তখন আমার কেউ নাই, বাট ও কিন্তু আমার বড় ভাই প্লাস আমার বন্ধু হয়ে গেছে তখন, বিকজ অফ ওই টাইমে ওরও রিলেশনশিপ ছিল। এমন না যে ওর সাথে আমার কোনো রিলেশন ছিল, কিছুই না, ও জাস্ট আমার ফ্রেন্ড ছিল। করোনা চলে আসলো, মানে আমি আজকে করোনা হয়ে মারা গেলে হয়তো আমাকে কেউ দেখতে পারবে না, না ভাইয়া দেখতে পারবে বা না কেউ দেখতে পারবে না ওই টাইমটাতে। করোনার মাঝখানে ব্যাক করার পর আমি একদিন আমার একটা ফ্রেন্ডের স্মার্টফোন ও আমাকে দেয়, ওর যেহেতু এক্সট্রা একটা ফোন ছিল, দেওয়ার পরে আমি ওই ফোন থেকে আমি কয়েকটা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করি। আমার একদিনে 6টা জব হয়। একদিনে আমি মিনিমাম 20টার মতো অ্যাপ্লাই করছি, একদিনে আমি 20টার মতো সিভি পাঠাইছি, এক এক জায়গায় জব করছি, যেটা বিডি জবস যেটাকে বলা হয়। তো আমাকে আমার ফ্রেন্ড 5000 টাকা দিয়ে আমাকে হেল্প করে দেন, আমি 5000 টাকা দিয়ে জবে জয়েন করি। জয়েন করার পরে আমার স্যালারি ছিল 18,000, 15,000 টাকা আলোচনা সাপেক্ষে। আমি 3 মাস জবে, আমার কাছে ওই টাকা মনে হয়েছে আমি লাখ টাকা পাইছি। 3 মাস চাকরি করার পর আমি কিছু টাকা জমানোর পরে আমার একটা ফোন, এমার্জেন্সি একটা ফোন, আমি নিজে টাকা দিয়ে ফোন কিনি, নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট করি। আমার লাইফে আমি একটা মানুষকে না ভুলতে পেরে কোনোদিন কোনো রিলেশনে যেতে পারিনি। মানে তখন কি রিলেশনশিপটা আপনার ব্রেকআপ হয়ে গেছে ওর সঙ্গে? আমার সাথে কোনো যোগাযোগ নাই, তার মানে কোনো লাস্ট কোনো ওয়ার্ড ছিল না? কোনো যোগাযোগ নাই, তাকে অনেক ভালোবাসছি আমি। মানে আপনি ব্যাপারটা কেমন ছিল যে আপনি তার জন্য ওয়েট করছিলেন, সেই আপনার সঙ্গে যোগাযোগ? আমি জানতাম সে আর ফিরবে না, কোনো কারণে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপর আমি তাকে কখনোই ভুলতে পারি নাই, আমি ওই সময় তাকে কখনোই ভুলতে পারি নাই। বা আমি এখন যদি দাঁড়িয়ে বলি, আমি আজও তাকে ভুলি নাই, সেটা আমি আজও তাকে ভুলি নাই। তো ওই চিন্তাটা করে আমি অ্যাকচুয়ালি কখনো রিলেশনশিপে যেতে পারি নাই, কোনো রিলেশনে যেতে পারি নাই। টাকাকে আমি জিনিসটা চিনে গেলাম, দিস ইজ মানি অ্যাকচুয়ালি। তো দেন হচ্ছে একদিন আমি যেখানে জব করছিলাম সেখানে আমার যে বস ছিল, উনি আমাকে একটু অ্যাপ্রোচ করে, কিছু না কিছু নিয়ে একটু কথা বলে, যেটা আমার আসলে একটু পছন্দ হয়নি। উনি আমাকে একটু টিচ করে বসে, যেটা আমি শুরুতে একটু ভয় পাই।
বা তখন আমি আসলে ওই লাইফটা আমি ঢাকা শহর তো তখন ভালো মতো চিনি না, জানি না আমি মানুষজনকে। ডাবল মিনিং সেন্টেন্স। এক্স্যাক্টলি। তো উনি যখন আমাকে ডাবল মিনিং করে, আমি তখন আমার জবটা ছেড়ে দিই। তো ওই মোমেন্টে আমার মাথার উপর এসে দাঁড়ায় আমার খালা, যাকে আমি আজ মা বলে ডাকি, যাদের সাথে কিন্তু কোনোদিন কমিউনিকেশন করতে দেয়নি আমাকে আমার ফ্যামিলি। তো ওই সময় আমি আমার খালামণিকে পাই, ওইখানে আমি আমার আরেকটা ফ্যামিলি পেয়ে যাই। মানে স্ট্রাগলের মাথায় এসে আমি শুরুতে এসে আরেকটা ফ্যামিলি পেয়ে যাই। তো ওই সময় আমার নিজের একটা কলিগ, উনি আমাকে বলে যে, আমাকে সবাই জান্নাত বলে ডাকতো যেহেতু আমার ভালো নাম হচ্ছে সাদিয়া জান্নাতি। কলিগ উনি আমাকে বলে যে, জান্নাত ম্যাম আপনার মানে লুক অনেক সুন্দর, আমার নিজের একটা বাইং হাউস আছে, আমি আপনার কিছু ছবি তুলতে চাই। কে বলে এটা? আমার একটা কলিগ, ওনার নিজের একটা বাইং হাউস ছিল, যেহেতু উনিও চাকরি ছেড়ে দিয়েছিল কোনো একটা রিজনে। তো তখন আমি রাজি হয়ে গেলাম যে ছবি তো উঠাবে, সমস্যা নেই। তো তখন হচ্ছে ছবির হাটবাজার নামে একটা অ্যাপস ছিল তো ওই সময়। তো তখন আমার 10 থেকে 12টা ছবি তোলার পরে আমাকে না উনি 5,000 টাকা আমার হাতে দেয়। আমার মাথায় তখন একটা চিন্তা আসে যে আমি যদি 1 মাস কষ্ট করে 18,000 টাকা স্যালারি পাই, আর একটা ছবি তুলে যদি একটা দিন যদি আমি 5টা ড্রেস পরে ছবি তুললাম, আমাকে 5,000 টাকা দেওয়া হলো, এটাই তো আমার জন্য গুড অপশন। এইখান থেকে আমি যখন 3-4টা ছবি আপলোড করলাম, দেন দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টে কেউ মিডিয়া রিলেটেড আমাকে নক করছে। আমি ধীরে ধীরে মিডিয়ার সাথে যুক্ত হয়ে গেলাম। ওকে। দেন মিডিয়ার সাথে যুক্ত হয়ে যাওয়া বলতে গেলে প্রথম এখানে মিডিয়া বলতে যেটা বোঝাচ্ছে উনি, সেটা হচ্ছে শুট লাইক ইউটিউব মিডিয়া, অ্যাকচুয়ালি নট মেইন স্ট্রিম মিডিয়া। কারণ উনি আসলে বেশ কিছু কাজ করেছেন, আমি যেটা দেখেছি এই নাটকগুলো বেসিকলি আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য নির্মাণ করা হয়। ওকে ফাইন। বাট ফটোশুটের জায়গাটাতে আমি কখনোই মানে আমাকে কেউ কোনো ইঙ্গিত করেনি, কেউ কোনো ডাবল মিনিং করেনি, কেউ কোনো বাজে কথা বলেনি। তো অ্যাট লাস্ট আমার 4-5টা কাজ হয়ে যাওয়ার পরে আমাকে একজন মিউজিক ভিডিওর জন্য আমাকে নক করে। তো তখন ফার্স্ট গান হচ্ছে আসিফ আকবর ভাইয়ের প্রথম গানে আমি প্রথম শুট করি। বাট আমি কিন্তু তখন আসলে জানতাম না যে অ্যাক্টিং লাইক কিভাবে করতে হয়। বাট ছোটবেলা থেকে নাচ গান। এটা রিলিজ হয়েছে আসিফ আকবর সাহেবের এটা রিলিজ আগে আসলে এই ভিডিও আমি নিজে আর খুঁজে পাই না। ওকে। তো তখন আসলে ফার্স্ট অফ অল আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে মিডিয়াতে গিভ অ্যান্ড টেক বলে একটা সাবজেক্ট ইউজ হয়, যেটা কম বেশি আমরা সবাই জানি। বাট ওই সময়টাতে আমি ফার্স্টে তো এত জানতাম না এটা। তো আমিও হ্যারেস হয়েছি মিডিয়াতে। হ্যারেসটা এমন হয়েছে যে আমাকে কোনো শুটিংয়ে গেলে আমাকে কেউ কিছু বলে নিয়ে যেত না। ফার্স্ট আমাকে এটা বলতো না যে তোমার সাথে আমার এটা এরকম কিছু একটা হতে পারে বা এরকম আমরা কিছু করতে পারি। তো আমি শুটিংয়ে যাওয়ার পরে একদিন আমি হ্যারাসমেন্ট শিকার হই। আর যে হ্যারাসমেন্টের শিকারটা আমার জন্য মানে এতটা ব্যাড ইফেক্ট ছিল, যেটার জন্য আমি শুটিং সেট থেকে বের হয়ে আসছিলাম আমার লাইফের ফার্স্ট কজ। আমার একটা কথা আমার মাথায় ছিল যে আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিক, সব ঠিক, আমাকে কেউ এই জায়গাটাতে আমাকে কেউ জোর করবে না। কজ মিডিয়াতে কেউ কখনো রেড হয় না, আই নো দ্যাট। মিডিয়াটা হচ্ছে তোমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন্স। আমি যখন জানলাম যে আমার যদি নিজের ইচ্ছা থাকে 2টা টাকা বেশি ইনকাম করার, আমার যদি লোভটা থাকে, আমি তার সাথে যেতে পারি, হোয়াট এভার ইট ইজ, এটা আমার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। আমার যদি মনে হয় যে না, আমি সারাদিন শুধু কাজ করব, কাজ করার সময় যার সময় পেমেন্ট নিয়ে যাব, এটা করতে পারি। তো আমি কিন্তু অলরেডি হ্যারাস হয়েছি, তারপর আমি বের হয়ে গেছি। হ্যারাসটা কোথায় হয়েছে, যে ডিরেক্টর ছিল উনি অ্যাকচুয়ালি আমাকে কোনো অফার করেনি, উনি কোনো বাজে অফার করেনি, কিছুই না। বাট যে প্রডিউসারটা ছিল উনি আমাকে শুটিং সেটে এসে আমাকে দেখার পর তার পছন্দ হয়ে যায় আমাকে। দেন সে ডিরেক্টরকে বলে যে আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে চাই। লাইক মিডিয়াতে তো এটাই হয়, রাইট? মিডিয়াতে এরকমটাই হয়ে আসে, অনেকেই হয়তো বা কেউ বলে বাট কেউ বলে না। সো আমার জায়গাতে আমি এরকম একটা হ্যারাসমেন্টের শিকার হই। বাট আমি তখন আসলেও এই জায়গাটা এতটা ভালো, তখন আমি প্রফেশনাল না, আমি জাস্ট ফার্স্ট মানে নিউ ফেস। সো তখন আমি শুটিং সেট থেকে বের হয়ে যাওয়ার পরে আমার পেমেন্ট ছিল 5,000 টাকা তখন, ওই সময়ে 4-5টা কাজের পরে। দেন হচ্ছে আমাকে ভাইয়া নিজে এই 2,000 টাকা বিকাশে পাঠিয়ে দেয়, যেহেতু আমাকে শুটিংয়ে নিয়ে আসা হয়েছে, আমি এখান থেকে বের হয়ে গেছি। ওই দিন রাত্রেবেলা শুটিং শেষ করে যে ভাইয়া আমাকে নিজে বলে যে আপু, মিডিয়াটা হচ্ছে এটা। ওনার কথা মাথায় রেখে আমি গত 4 বছর মিডিয়াতে কাজ করছি। আর যে কথাটার জন্য আমি মিডিয়াতে সুন্দরভাবে কাজ করতে পারছি, কোনো বাজে অফার থেকে শুরু করে এভরিথিং আমি সুন্দর করে মেনটেন করে কাজ করতে পারছি। তো আমি যখন আমি মিউজিক ভিডিও কাজ করতে হঠাৎ করে আমার নাটকের অফার আসে। তো আমার অ্যাক্টিংয়ের প্রতি একটু আলাদা একটা ফ্যাসিনেশন ছিল।
তো তখন আমি অ্যাক্টিংয়ে ঢুকে যাই। অ্যাক্টিংয়ে ঢুকে যাওয়ার পর থেকে আমার মিউজিক ভিডিওর দিকে আর তাকাতে হয়নি। তখন আমাকে আর পেছন ঘুরে তাকাতে হয় নাই। তখন আমি মোটামুটি সপ্তাহে ৩ দিন ৪ দিন ইনকাম করছি। তখন আমি অ্যাকচুয়ালি টাকা কখনোই গুছাইতাম না। আমার না নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স ছিল, না পার্সোনালি কোনো ব্যাংক ব্যালেন্স ছিল। আমি কখনোই কিছু করতাম না। আমি জাস্ট খরচ করতাম। তারপরে আমি যে আমার যে স্ট্রাগলিং যে লাইফ টাইম, আমার যে আপুর সাথে শেয়ারে থাকতাম, সেখান থেকে আমি সাবলেট নিলাম। সাবলেট মানে এক রুমে আমি রুম নিলাম, কিছু ফার্নিচার করলাম, মানে একটা বেড করলাম, একটা লেখাপড়ার কি অবস্থা তখন? আমি লেখাপড়া তখন কন্টিনিউয়াসলি করছি। ওকে, মানে লেখাপড়ার পাশাপাশি হচ্ছে এই ধরনের করোনার সময় তো 1 বছর এমনি তো আমাদের সবার ইয়ারলস হয়ে গেছে। Right. তো তারপরে আমার যে মিডিয়া যে আমি যে ইনকাম করছি সেটা দিয়ে আমি কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে আমি আর্টস সাবজেক্টটা নিয়ে যেতাম। আমি কিন্তু সায়েন্স পড়ে আসছি। রাইট, মানে ওর যেটা হয়েছে যে নিজের পয়সা ইনকাম করে নিজে পড়াশোনা করছে, নিজের খরচ নিজে চালাচ্ছে এবং ভবিষ্যৎটা নিজের হাতে গড়ার চেষ্টা করছে। রাইট। সো ইন্টারমিডিয়েট পাস করলেন আপনি ওই সময়টাতে? না, ইন্টারমিডিয়েট পাস করার আগ মুহূর্তে হচ্ছে আমার মোটামুটি আমি বেশ কিছু কাজ করে করে অনেকটা এগিয়ে আসছি। এইচএসসি আমার হচ্ছে আমার 21-এ পরীক্ষা দাও, 22-এ আমি সার্টিফিকেটটা পাই। এগুলো সব নিজের পড়াশোনা নিজের খরচ? নিজের টাকায় আমি করেছি। আমার ইভেন আমি আমার বাসা আমার বাসা শিফট করি আমি, মানে পুরো একটা ফ্ল্যাট নিয়ে আমার বড় ভাইকে আমি আমার কাছে নিয়ে আসি। মাশাআল্লাহ। এখন কি মানে আপনারা দুজন একসঙ্গে না, থাকেন? এখন আপাতত একসাথে নেই। ভাইয়া অলরেডি ম্যারিড, হি হ্যাভ এ বেবি রাইট নাও। তো আমি আমার ভাইয়াকে নিয়ে এসে ইভেন দেন ওই সময় আমার ভাইয়া বেকার, আমার ভাইয়া কিছু করে না। সো আপনি সাপোর্ট দিয়েছেন? আমি সাপোর্ট দিয়েছি। ইভেন আমি আমার ভাইয়াকে পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে জবেও ঢুকিয়েছি ওই টাইমে। তো আমরা দুই ভাই বোন ভালোই চলছিল। রাইট নাও আপনি পড়াশোনা করছেন? এখন আমি পড়াশোনা ছাড়িনি, কজ এটা আমার মানে কি পড়ছেন আপনি? আমি এখন বিএসএস ডিগ্রি করছি রাজশাহীতে। তো আমি সেকেন্ড বর্ষে আছি। তো আমার আর 1.5 বছর আমার পড়ালেখা শেষ হয়ে যাবে। এর মাঝখানে আমার যে বড় ফুপি, উনি কিন্তু আমার সাথে কখনোই যোগাযোগ অফ করেনি। উনি আমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছে, লুকিয়ে লুকিয়ে আমাকে খাবার দিচ্ছে, এটা ওটা দিয়েছে। আর আমার খালামণি তো আছেই, আমি তাকেই পেয়ে গেছি ওই সময়। এভাবেই আমার আসলে 6 বছর কেটে যায়। তো এই যে এখন আমার অলমোস্ট 24 বছর পড়বে, তো এই 24 বছর বয়স এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে ফিল করছি যে তোমার পাশে যদি কেউ না থাকে, তুমি তোমার জন্য একাই যথেষ্ট। আমার সাহস ছিল, আমি আজকে এতদূর আসতে পেরেছি। পারফেক্ট। আমার মনে হয় প্রশ্নটা করার প্রয়োজন নাই যে সাদিয়া কেন আজকে এই গল্পটা এখানে বলতে এসছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, প্রত্যেকেরই গল্প আছে। সেই গল্পে কেউ ভিলেন আছে, কেউ নায়কের ভূমিকায় আছে, কেউ একেবারে না বলার মতো জায়গায় আছে। তবে এগুলো জাস্টিফাইড না, কারণ যে ব্যক্তিগুলো ওনার জীবনে কষ্টে বা দাগ ফেলে গেছেন তাদেরও যুক্তি আছে সেই জায়গা থেকে। আমরা সেই বিষয়গুলোকে ফোকাস করব না, কিন্তু ওর লাইফের যে প্যারাডাইমটা, সেখানে একটা মারাত্মক রকমের শক্তিশালী জায়গাটা হচ্ছে জন্মের পর থেকে একটা শিশুকে যে অবস্থায় থাকা উচিত ছিল ফ্যামিলির ভেতরে, ও সেই পরিবেশটা পায়নি। ও অসংখ্য মৃত্যু দেখেছে, যেই মৃত্যুটা ওকে একসময় সুস্থ জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তারপরও ও থেমে যায়নি এবং ও বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমাদের মতো এরকম পিতৃতান্ত্রিক সমাজে, যেখানে প্রতি মুহূর্তেই একটা মানুষ একটা ঘটনাকে আমরা বিভিন্ন জাজমেন্টের মুখোমুখি নেই, সেখানে একটা মেয়ের এরকম বয়সে নিজের পায়ে দাঁড়ানো এবং গণমাধ্যমে বা মিডিয়াতে বা যেটাই বলি না কেন সেখানে কাজ করে লোকচক্ষুকে উপেক্ষা করে নিজের জীবনে বেঁচে থাকার জন্য প্রচেষ্টা বা ইচ্ছা গ্রহণ করা এতটা সহজ নয়। তারপরেও বেঁচে থাকতে হবে, জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সাদিয়া সেই কাজটাই করেছে। তবে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার স্ট্রাগল ছিল 6 বছর। তো মাঝখানে ফ্যামিলির সাথে যোগাযোগ হতো, তো তারা একটু ডিটাচ হয়ে গেছিল আরো বেশি। তার কারণে আমি মিডিয়াতে ঢুকেছিলাম জন্য, কাজ ছোটবেলা থেকে আমি নামাজ কালাম পড়ে বড় হয়েছি। আমি একটা মানে হাজি ফ্যামিলির মেয়ে ছিলাম। তো আমার ফ্যামিলির সাথে ওটা কখনো যেত না, যেটা তারা পছন্দ করতো না, যার কারণে আরো বেশি দূরে সরিয়ে রাখেছিল। তো তারপরে আমি তাদের আমার লাইফে কখনো প্রেম ভালোবাসা নিয়ে কোনো কষ্ট ছিল না। আমার জীবনে একটাই কষ্ট ছিল, যে আমি পরিবারটাকে মিস করতাম। আমার অসুস্থ হলে আমার পাশে কাউকে পেতাম না। আমার মানে আছে না, খুব খুব কষ্ট হলে আমি আমার ফুফিকে অনেক মিস করি ট্রুলি। যেটা আমার বাবার কথা অনেক মনে পড়ে। আজ আমার ফুফিকে, আমার ফ্যামিলিকে আমি অনেক ভালোবাসি। আমার লাইফে যাই হয়ে যাক না কেন, আমি কোনোদিনও তাদের দোষ দিইনি। কজ আমার কাছে মনে হয়েছে যে আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আর আমি ওই চিন্তা করে আমি মিডিয়াটা যতদিনই কাজ করেছি, মিডিয়াটা লিভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো মিডিয়াতে এখন আপনি কাজ করছেন? না, আমি আসলে আমার প্রফেশন ছিল না। আমি তখন আমরা মেয়েটির কথাটি শুনছিলাম এবং এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে এবং
আমাদের দেশে মেয়েদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই মেয়েটির কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখার আছে, যেগুলো জীবন বাস্তবতায় উনি কিন্তু বিভিন্ন প্রতিকূল অবস্থার শিকার হয়েছেন এবং বিভিন্ন খারাপ অবস্থায় পড়েছেন এবং মিডিয়াতে কাজ করেছেন এবং মিডিয়া সম্পর্কে আমাদের নেগেটিভ বিভিন্ন ধারণা যেটা ছিল ওটিও উনি কিন্তু বলার চেষ্টা করেছে। আসলে মিডিয়াতে আপনি যদি নিজের দিকে পরিষ্কার থাকেন তাহলে এখানেও কাজ করে সৎভাবে বেঁচে থাকা সম্ভব এবং সময়ের বাস্তবতায় আমরা জীবনের একেক দিনে বা বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার যে সম্মুখীন হই, এখান থেকেই কিন্তু আসলে মানুষের জীবনের কষ্ট থাকে, সুখ থাকে, নানা বিষয়ে খারাপ লাগা থাকে, ফ্যামিলি বন্ডিং এর বিষয় থাকে বা ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট এর বিভিন্ন বিষয়গুলো থাকে, আত্মীয়স্বজন হারানোর বিষয় থাকে। আর তার ক্ষেত্রে তো বিভিন্ন সময় তার জীবন থেকে হারিয়ে যাওয়া যে আত্মীয়রা বা তার ফ্যামিলির লোকজন, এটি তার জীবনের কষ্টের বড় একটি কারণ। তো সে কিন্তু সবকিছু প্রতিকূলতা ভেঙে কিন্তু সে আজকে একটি আশা করি ভালো অবস্থানে আছে এবং নিজেকে এখনো সৎভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করছে। আমরা তার জন্য অবশ্যই দোয়া করব। সে ভালো থাকুক এবং তার জীবনের হিস্ট্রি যেটি হলো রিয়াল হিস্ট্রি যেটি আমরা শুনলাম, এটি কিন্তু আমাদের শিখার কিছু আছে। বিশেষ করে যে মেয়েরা এবং ছেলেরা কিন্তু জীবনের পরম বাস্তবতায় নিজেকে বা নিজেকে হারিয়ে ফেলেন, বিভিন্ন খারাপ অবস্থার সম্মুখীন হন বা নিজেকে বিভিন্ন খারাপ অবস্থায় নিজেকে ঠেলে দেন বা বিভিন্ন খারাপ পরিবেশে আমরা যেসব মেয়েরা নিজেদেরকে খারাপ পরিস্থিতিতে ঠেলে দেন, এগুলো কিন্তু প্রতিকূল অবস্থা অতিক্রম করে চাইলেই সৎভাবে এবং অনেক সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারেন। এটিও একটি শিক্ষা এই মেয়েটির কাছ থেকে আমরা নিতে পারি। আশা করি আমরা এই মেয়েদের কাছ থেকে অনেক কিছু শিখলাম এবং যারা বিশেষ করে যারা একা ফিল করে বা যারা একাকী জীবনযাপন করতেছে যেসব মেয়েরা বা ছেলেরা, তারাও জীবনের যে একটা প্রতিকূল অবস্থা বিভিন্ন সময়ে আসবে, এটাই বাস্তবতা মেনে আমরা সামনে আগাবো এই আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।